হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ঠাস ঠাস করে 3টা থাপ্পড় লাগিয়ে দেয় রবিনের গালে জান্নাত। রবিন বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর জান্নাত চিল্লিয়ে বলছে, ফকিরনির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শরীরে তোর ওই নোংরা হাত দিয়ে স্পর্শ করার? তোর ছোঁয়াতে আমার পুরো শরীর গন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি চামড়া ছিঁড়ে ফেলে দিই, তবুও এই গন্ধ যাবে না। কি বলছো এসব? আমার হাতের স্পর্শ পেয়ে তোমার শরীরে গন্ধ হবে কেন? আমি তো আসার সময় 10 টাকা দিয়ে ডিটারজেন্ট পাউডার কিনে হাত ঘষে ঘষে পরিষ্কার করে এসেছি। আর আমি তোমার স্বামী, তাহলে আমি তোমাকে স্পর্শ করবো না তো কে করবে বলো? রবিনের কথা শুনে জান্নাত আবারও রবিনের গালে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে থাকে, ফকিরের বাচ্চা, লজ্জা করে না নিজেকে এই জান্নাত চৌধুরীর স্বামী দাবি করতে? ওই ছোট লোকের বাচ্চা, কি বলি তুই আমার স্বামী? তুই আমার স্বামী তো দূরে থাকলো, আমার বাড়ির কাজের লোক হবার কোনো যোগ্যতাই নেই তোর। তুমি তো জানতেই আমার কোনো যোগ্যতা নেই তোমার স্বামী হবার, তাহলে জেনে শুনে আমাকে কেন বিয়ে করছো? আমার পরিবারের সবার মুখে দিকে চেয়ে তোর মতো ফকিরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তবে কোনো টেনশন করিস না, 6 মাস পরে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আর তোর পরিবারের সাথে ভালো ব্যবহার না করলে আমাকে সবাই ভুল বুঝতো, বুঝেছিস? আচ্ছা জান্নাত, এই পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোই কি সব? আমাদের মতো গরিব মানুষের কি কোনো ভ্যালু নেই? এই দেহের মাঝে ছোট একটা মন আছে, সেটার কি কোনো মূল্যই নেই? রবিনের কথা শেষ হতে দেরি, কিন্তু জান্নাতের নরম কোমল হাত রবিনের গালে পড়তে একটুও দেরি করেনি, কেননা রবিন নিজের বউকে নাম ধরে ডেকেছে। তোর সাহস কি করে হয় সামান্য একটা কাজের লোক হয়ে এই জান্নাত চৌধুরীকে নাম ধরে ডাকার? শোন, আজকে থেকে আমাকে মেম সাহেব বলে ডাকবি, না হলে কি করব সেটা ভাবতেই পারছিস না। জান্নাতের কথা শুনে রবিন আর কিছু না বলে ভাবতে থাকে, না, এই মেয়ের সাথে বেশি কথা বলে কোনো লাভ নেই, বরং ধীরে ধীরে একে বশে আনতে হবে। সে পর্যন্ত যত অত্যাচার করতে পারে করুক, আমি চোখ বুজে সহ্য করে যাব। কি করব, বউটা তো আমারই। ওই, তুই ওই সোফায় গিয়ে ঘুমা, বাইরে গেলে আম্মু আব্বু বকা দিবে বলেই রুমে জায়গা দিলাম। তবে মনের ভুলেও এই বিছানার ধারের কাছেও আসিস না, তাহলে আমি তোর পা কেটে নিব। আচ্ছা ম্যাম সাহেব, ঠিক আছে, টিকে থাকলে সুযোগ অনেক আসবে, তখন না হয় বিছানায় যাবো। এই রবিন কথাটা বলে একটা চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ে, আর জান্নাতে সবকিছু চেঞ্জ করে শুয়ে পড়ে। আপনারা তো অবশ্যই ভাবতেছেন রবিনের বউকে মারলো কেন, তাই না? সেটার কিন্তু কিছু অংশ একটু হলেও বুঝতে পেরেছেন কেন মেরেছে। আসলে জান্নাত হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে, সাথে কোনো ভাই বোন নেই। বাবা দেশের নাম করা একজন বিজনেসম্যান, সাথে গ্রামের মাঝে প্রভাবশালীদের মাঝেও একজন। জান্নাতের পাও কম না, সে একজন ডাক্তার। আর ওইদিকে রবিন হলো গ্রামের একজন চাষার ছেলে। পরিবারে বাবা মা আর একটা বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। ওদের সংসারটা টানাটানির মধ্য দিয়ে চলে সবসময়। এবার চলেন জান্নাত আর রবিনের মাঝে এমন সম্পর্ক কি করে তৈরি হলো সেটা শুনে আসি। চারিদিকে পাখিরা কিচিরমিচির করে রাখছে। ভাঙা শোলার বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো রবিনের কপালে এসে পড়েছে। তবুও ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই রবিনের, তাই ওর মা ডাকার জন্য আসে। এই রবিন, রবিন, কখন উঠবি? বেলা তো অনেক হয়েছে। মা আর একটু ঘুমাই না, আমি তো একটু আগেই ঘুমিয়েছি, আর তুমি এখনই ডাকতেছো? ওই হারামজাদা, তুই মাত্র ঘুমিয়েছিস? হ্যাঁ, আরে আমার আব্বা চান ঘড়ির দিকে তাকিয়ে দেখ, বেলা 9টা বাজে। আর তোর না আজকে জমিদার বাবুর সাথে তার নাতনিকে আনতে যাওয়ার কথা, তাহলে সেখানে কখন যাবি? মায়ের কথা শুনে রবিনের মনে পড়ে, আছে না জমিদার প্রতাপ চৌধুরীর সাথে তার নাতনি ও ছেলের বউকে স্টেশন থেকে আনাতে যাওয়ার কথা। মা, তুমি এই কথাটা আমাকে আরো আগে কেন মনে করে দিলে না? কালকে দাদু বলেছিল আমাকে সকাল 8টার সময় যেতে, এখন বাজে 9টা। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। এত টেনশনের কি আছে? উঠে খেয়ে নে, আবার ঘুমা। আমি সেই কখন থেকে ডাকছি,
ওর ওঠার কোনো নামগন্ধই নেই, আর এখন বলছে সব দোষ নাকি আমার। মা এখন আর কথা না বলে যে আমার জন্য খাবার রেডি করো, আমি রেডি হয়ে আসতেছি। আয় তাড়াতাড়ি। আজকে তো সকালে ভাত রাঁধি নাই, তাই কালকের রাতে যে ভাত ছিল ওই ভাতগুলাই রসুনের পাতা, কাঁচামরিচ আর রসুন দিয়ে মাখিয়েছি। আচ্ছা মা, তুমি যাও, আমি আসতেছি। রবিনের কথা শুনে রবিনের মা সেখান থেকে চলে যায়, আর রবিন উঠে টিউবওয়েল থেকে গোসল করে রেডি হয়ে খেতে আসে। রবিন ঘরের মেঝেতে পাটি বিছিয়ে বসে খেতে বসে। মনের আনন্দে খুব তৃপ্তির সহকারে খাবার খাচ্ছে রবিন, কেননা এমন করে ভাত মাখিয়ে খাওয়াটাই মজাদার অন্যরকম, যেটা হয়তো আমাদের মতো গরিবরাই খুব ভালো বলতে পারবে। আচ্ছা মা, সকাল সকাল আব্বা আবার কোথায় গেছে? রাতে তো আমি বাড়িতে আসতে দেরি করছি, তাই তার সাথে দেখাও হয়নি। তোর বাবা বলল জমিতে নাকি অনেক আগাছা হয়েছে, সেই আগে ভ্রমণ করতে হবে, না হলে ধান ভালো হবে না। এমনিতেই আমাদের সব জমি বর্গা, ভালো পরিচর্যা না করলে কি হবে বল? মা তুমি মন খারাপ করিও না, আমরা গরিব মানুষ, একটু কষ্ট তো করতে হবে। তবে মা তুমি দেখিও, একদিন তোমারই ছেলে অনেক নাম ডাক অর্জন করবে, সেদিন তোমাদের আর অমন কষ্ট করতে হবে না। সে আশা কি করে বুকে রাখি বল? এত করে বললাম আমাদের কষ্ট হয়, হোক, তুই লেখাপড়া কর, কিন্তু করলি না। মাঝে মাঝে কোথায় যাস তারও কোনো ঠিকানা পাই না। এখন আল্লাহই জানে তোর কপালে কি আছে। আচ্ছা তুই খেয়ে সব ঢেকে রেখে যাস, আমি পাশের বাড়ি গেলাম। আচ্ছা মা, ঠিক আছে। আর আমার কি আজকেও আসতে দেরি হবে? রবিনের কথা শুনে রবিনের মা আর কোনো কথা না বলে চলে যায়, আর এদিকে রবিনও খাবার খেয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিছু সময় পরে রবিন জমিদার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু একই রবিনের হাত পা কাঁপছে কেন? তাই তো আসলে রবিন গেটের ঢুকেই দেখে প্রতাপ চৌধুরী গেটের দিকে তাকিয়ে আছে, ইয়া বড় বড় চোখ বানিয়ে। তাহলে পা কাঁপবে না কেন? আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওই হারামজাদা, তোকে আমি কখন আসতে বলেছিলাম সেটা আগে বল, আর কখন আসলি সেটা দেখ। সরি দাদু, আমার লেট হয়ে গেছে, আর সেটা তোমার জন্য। বাহানা করবি ঠিক আছে, কিন্তু সেটা একটু ভাবনা চিন্তা করে কর। ওই হাদারাম, আমার জন্য তোর কি করে দেরি হলো আসতে শুনি? তোমার জন্যই তো দেরি হলো। আমি ঘুম থেকে উঠতেই নিছি, আর অমনি তুমি আমার স্বপ্নে এসে আমাকে বলছো। থাক, আর তোকে নাটক তৈরি করতে হবে না। তুই যে কি মাল সেটা আমি খুব ভালো করে জানি। এখন তাড়াতাড়ি গাড়ি বের কর, চল। জানি না ওরা এসেছে না এখনো আসেনি। জমিদার সাহেব পুকুরের কথাটা বলেই ভেতরে চলে যায়, আর রবিন কিছু না বলে সোজা গাড়ির কাছে গাড়ি মুছে বের করে আনে। আসলে প্রতাপ সাহেব রবিনকে খুব ভালোবাসে, তাই তো রবিন তার কাছেই পড়ে থাকে আর ড্রাইভার হয়ে। কিছু সময় পরে রবিন প্রতাপ সাহেবকে নিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। অনেকটা সময় পরে ওরা এসে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে ওরা কাউকে খুঁজে পায় না। দাদু তুমি তো বলছিলা যে তোমার ছেলের বউ এখানে পরীর মতো নাতনি, সে সকাল 8টার আগেই আসবে, এখন 9টা পার হয়ে 10টা বাজতে চললো, কই তাদের তো কোনো খবর দেখছি না এখানে। এত দূরের রাস্তায় একটু ঝামেলা তো হতেই পারে। ওই তো আমার ছেলে, তার বউ এসেছে। রবিনের সাথে কথা বলতে বলতে সামনের দিকে দেখি রবিনকে বলে উপরে কথাটা। প্রতাপ সাহেবের ছেলে ও ছেলের বউ এসে জমিদার সাহেবের পা ধরে সালাম করে। আব্বা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বৌমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি বাবা। আপনার শরীরটা এখন ভালো তো, নাকি আগের মতোই? না, এখন একটু ভালো। আর এই ছেঁড়া থাকতে আমি ভালো না থেকে কোনো উপায় আছে? ও সব সময় আমার খেয়াল রাখে। জমিদার রবিনকে দেখে উপরে কথাটা বলে, যেটাকে জমিদারের ছেলে জাকির সাহেব বলে। বাবা, আমি এই ছেলেকে তো আগে কখনো দেখিনি। এই ছেলেটা কে বাবা? যদিও আমি আজকে 3 বছর পরে গ্রামে আসলাম। ওহ, তোকে তো বলাই হয়নি, ওর নাম রবিন, আমার ড্রাইভার। সব সময় আমার সেবা করতেও ব্যস্ত থাকে। আচ্ছা, আমি তোকে একাই দেখছি, কিন্তু তোর আমাদের দাদু ভাইকে দেখছি না, কোথায় সে? আব্বা, আর বলিয়েন না সেই কথা। আপনার নাতনি একটাই কথা
এখানে আসলেই সে নিজের গাড়ি নিয়েই আসবে একা একা, তাই হয়তো পিছনেই আছে। আচ্ছা আমরা বরং চল তাহলে বাসায় যাই, রবিন দাদু ভাইকে নিয়ে আসি বেনি। না আব্বা, এটা করা যাবে না। আপনার নাতনি যে লেভেলের রাগী আর জেদি, একটু যদি 20-এর থেকে 19 হয় তাহলে এই রবিনের সাথে কেলোর কীর্তি শুরু করে দিবে। আরে না, এমন কিছুই হবে না, রবিন অনেক ভালো একটা ছেলে। আচ্ছা রবিন, আমরা তাহলে গেলাম, তুমি আমার দাদু ভাইকে নিয়ে বাড়িতে আইসে। ঠিক আছে দাদু, তোমরা যাও, আমি ম্যাডামকে নিয়ে আসতেছি। বাবা রবিন সাবধানে আইসো। বাবা রবিন সাবধানে আইসো, আমার মেয়েটা কিন্তু অনেক রাগী। আল্লাহ জানে আজকে তোমার কপালে কি আছে। উপরের কথাটা বলেই তারা গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে রবিন বসে বসে অপেক্ষা করতে থাকে জমিদারের নাতনি। কিন্তু অপেক্ষা করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও যেন তার আসার কোনো নামগন্ধ নেই। তাই রবিন একটু বোরিং হয়ে পাশের টং দোকান থেকে পকেটের কোণে পড়ে থাকা 5 টাকার একটা কয়েন দিয়ে 1 কাপ রং চা নিয়ে মাত্র মুখে দিছে, অমনি চোখের সামনে ভেসে ওঠা এক সুন্দরী রমণী মাত্র গাড়ি থেকে নেমেছে। কিন্তু মেয়েটাকে দেখে রবিন বুঝতে পারছে না এটা আসলে ছেলে নাকি মেয়ে, তাই মোহনকে জিজ্ঞেস করে। আচ্ছা, এটা ছেলে নাকি মেয়ে? সব দিক দিয়ে তো মেয়েই মনে হচ্ছে, কিন্তু পোশাকের দিক থেকে তো ছেলে। আজকালকার মেয়েদের যে কি একটা অভ্যাস হয়েছে, তারা শার্ট প্যান্ট পরবে। আমি বলি কি, ক্যারে তোদের এত সুন্দর সুন্দর ড্রেস থাকতে আমাদের এই প্যান্ট শার্ট পরে সমাজের মানুষের কাছে অভদ্র হওয়ার কি দরকার? যাক, এইসব বলে আমার লাভ কি? আমি যার জন্য বসে আছি তার জন্যই বসে থাকি, কখন যে আসবে কে জানে। রবিনের ধ্যান ভাঙে সেই পরি টুকু ছেলেটা ডাক শুনে। ওই, তুই আমাদিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, জীবনে কখনো মেয়ে দেখিসনি নাকি? আমার জীবনে চলা পরে মেয়ে পড়ি তো অনেক দেখেছি, কিন্তু এভাবে কখনো ছেলে পড়ি দেখার সৌভাগ্য হয়নি। তা ভাই, আমি আপনার দিকে তাকিয়ে আছি, সেটা কি করে দেখলেন? রবিনের কথা শুনে জান্নাতের শরীর যেন রাগে কচমচ করতে থাকে। ঠাস করে রবিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, ওই ক্ষেতের বাচ্চা, তোর চোখে কোন দিক থেকে আমাকে ছেলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি যে একটা মেয়ে সেটা তোর চোখ সায় দিচ্ছে না? যেমন বেড়াগো পোশাক পরছেন দেখে বোঝাই যাচ্ছেন আপনি আসলে ভাই নাকি বোন। তোর দেখছি আমার হাতে স্পেশাল টোস্ট না খেলেই হবে না। যাকা, তোর মতো ফকিরের সাথে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এখন তুই এইটা বল, এখানে একটা গ্রামের ক্ষেত দেখেছিস? তোর মতোই হবে আর কি, যাকে আমার দাদু এখানে রেখে গেছে আমাকে বাসায় নিয়ে যাবার জন্য। জান্নাতের কথা শুনে রবিন বুঝতে পারে এই ঝালমরিচ তাহলে জমিদারের নাতনি। ও, তাহলে আপনি হলেন দাদুর নাতনি। আপনার দাদু আমাকে এখানে রেখে গেছে আপনাকে সাথে নিয়ে যেতে। ঠিক আছে, এখন বল তো আমি দাদু বাড়ি কোন রাস্তা দিয়ে যাব? প্রথমে এদিকে যাবেন, তারপর একটু মোড় নিয়ে এদিক, পরে আবার সোজা, তারপর আরেকটু মোড় নিয়ে সোজা, পরে আবার ডানে কেটে সোজা গিয়ে বাম পাশের রাজমহলটাই আপনার দাদুর বাড়ি। ঠিক আছে, তুই আমাকে ঠিকানা বলে দিলি নাকি মানচিত্র এঁকে দেখালি সেটা কিছুই বুঝলাম না, হনুমান একটা। জান্নাত কথাটা শেষ করে গাড়ি নিয়ে বসে। আর সেটা দেখে যেই না রবিন গাড়ির দরজা খুলে ভিতরে বসার জন্য 1 পা রাখছে, অমনি ওই ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার এত দামি গাড়িতে পা রাখার? জীবনে এমন গাড়ি চোখে দেখেছিস? তুই ভাবলি কি করে তোর মতো মানুষকে আমার মতো দামি গাড়ি নিয়ে পুরো গাড়িটাই নোংরা করব? চল হাঁট এখান থেকে। আইছে গাড়িতে উঠবে, তোকে যে আমার মূর্খ দাদু কি করে কাজে রেখেছে আল্লাহ ভালো জানে। শাকচুন্নি, আমি যেই গাড়ি চোখে দেখি সেই গাড়ি তোর বাপ দাদাও কোনোদিন দেখেনি, মানে অটো ভ্যান গাড়ি। ম্যাডাম, আমি তাহলে বাসে যাব কি করে? তুই বাসায় হেলিকপ্টারে করে আসবি নাকি প্লেনে আসবি সেটা তোর ব্যাপার, বুঝলি? জান্নাত কথাটা বলি গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে রবিন সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে। শাকচুন্নি জমিদারের নাতনি তো আমাকে রেখেই গেল, এখন আমি কিভাবে এতটা পথ যাব? এখান থেকে জমিদার বাড়ি কম করে হলো 40 কিলোমিটার দূর। পকেটেও একটা টাকা নেই, 5 টাকা ছিল, সেটা তো 4 দাম দিতেই শেষ। আল্লাহ ভরসা, হাঁটতে থাকি জোরে জোরে পা চালিয়ে। আজকে পৌঁছাতে না পারলে কালকে তো পৌঁছাতে পারবো নাকি বলেন আপনারা?
রবিন জোরে জোরে হাঁটা শুরু করে। প্রচন্ড রোদের মাঝে দিয়ে হেঁটে যাবার কারণে রবিনের শরীর থেকে ঘাম ঝরছে। কেননা রবিন শর্টকাট ভাবে রাস্তা দিয়ে না গিয়ে গ্রামের ভেতরে দিয়ে ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে। পাকা 2 ঘন্টা বিরতির ভাবে হাঁটার পর রবিন অর্ধেকের বেশি রাস্তা আসে। এদিকে জান্নাত রবিনের ঠিকানা অনুযায়ী গাড়ি নিয়ে আসতে থাকে। বাড়ির কাছে এসে একই রাস্তা 2 দিকে যাওয়া দেখে জান্নাত বুঝতে পারে না আসলে ওর দাদু বাড়ি কোন দিকে। গ্রামাঞ্চল তো, তাই গুগল মামাও সাহায্য করতে পারে না। জান্নাত গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে হাওয়া খাচ্ছে। সবাই জান্নাতকে দেখছে আর ফিসফিস করে কি সব বলছে। এইসব ছোট লোকদের খেয়ে কোনো কাজ নাই নাকি? মেয়ে দেখলেই মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। শালা খ্যাতটাকে সাথে আনলেও এমন হতো না। দেখ এখন আমি কিভাবে যাব? উপরের কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে জান্নাত। ঠিক এমন সময় জান্নাতের পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, তাই জান্নাত তাকে ডেকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, আমাকে কি একটা সাহায্য করতে পারেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, বলো। আমি তোমাকে ঠিক কিভাবে সাহায্য করতে পারি, যদিও এখন আমার কাছে সাহায্য করার মতো কিছুই দেখছি না। না তেমন কিছু না, আসলে আমি আমার দাদুর বাড়িতে যাচ্ছিলাম। অনেক ছোটবেলায় আসার কারণে এখন আর রাস্তা চিনতে পারছি না। ও আচ্ছা, তা তোমার দাদুর নাম কি? আর সে কি এই গ্রামে থাকে নাকি? হ্যাঁ, আমার দাদুর বাড়ি এখানেই। আর আমার দাদুর নাম জমিদার প্রতাপ উদ্দিন। ও, তুমি তাহলে জমিদার সাহেবের নাতনি। দেখো কি সৌভাগ্য আমার, তোমার মতো এত সুন্দরী আর বড়লোক মেয়ের সাথে কথা বলছি। মা, তুমি এই রাস্তা দিয়ে সোজা যাও, দেখবে রাস্তার বামেই তোমার দাদুর বাড়ি। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাত কথা বলেই গাড়ি নিয়ে সেদিকে চলতে শুরু করে। আর এইদিকে রবিনের বাবা জান্নাতের বলা শ্বেত কথাটা নিয়ে ভাবতে থাকে। আমি এত সুন্দর করে মেয়েটাকে সাহায্য করলাম, আর সে এইভাবে আমাকে বকা দিয়ে চলে গেল, তা আবার ইংরেজিতে গালে থ্যাঙ্কি ভেঙে দিমু। রবিনের বাবা এই কথাটা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর এদিকে রবিন এখনো জান্নাতকে নিয়ে আসতেছে না দেখে বলাবলি করতেছে। কি ব্যাপার বাবা, তুমি জান্নাতকে আনার জন্য কাকে রেখে আসলা? কই, ওরা তো এখানে আসতেছে না। রবিন আবার... চুপ থাক রবিন, ওই রকম ছেলেই না। আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। জান্নাতের আসতে হয়তো দেরি হচ্ছে তাই। সেটাও হতে পারে। আমি কত করে বললাম আমাদের সাথে ট্রেনে আসতে। ট্রেনে আসার মজাটাই আলাদা, কিন্তু সে এলো না। তিনি নিজে ড্রাইভ করে সবকিছু দেখতে দেখতে আসবে। এখন মজা বোঝো। জান্নাতের বাবার কথা শুনে দাদু যেই না কিছু বলতে যাবে, ঠিক সেই সময় জান্নাত গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সবাই গাড়ির কাছে এগিয়ে যায়। কিরে জান্নাত, তোর আসতে এত দেরি হলো কেন? কি করব, আমি তো আর এই বাড়ি চিনে রাখি নাই যে সহজেই আসতে পারবো। জিজ্ঞেস করে করে আসতে হয়েছে। এখানকার মানুষগুলাও কেমন, মেয়ে দেখলেই মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। সে কি দাদু ভাই, তোকে আনার জন্য তো আমরা রবিনকে রেখে আসলাম। ওই বান্দরটা আসেনি মনে হয়। না, আমি ওকে নিয়ে আসিনি। ওর চরিত্র খারাপ, যদি কিছু একটা করে বসে। জান্নাত ওর দাদুকে জড়িয়ে ধর উপরে কথাটা বলে। জান্নাতের কথা শুনে ওর দাদু তো সেই লেভেলে রেগে যায়, যেন এখনই হাতের কাছে পেলে রবিনকে গুলি করে মেরে ফেলতো। কি, রবিনের এত বড় সাহস আমার গিন্নির দিকে বাজে নজরে তাকাই? আজকে ও আসুক, তারপর দেখি ওর কি হাল করি। হ্যাঁ দাদু ভাই, ওই লম্পট আজকে আসলেই সেই মতো ধোলাই করবা। পারলে ওকে এই বাড়ির কাজ করার থেকেই বিদায় করে দিবা। ঠিক আছে গিন্নি, তুমি এখন ভিতরে গিয়ে ফ্রেশ হও, আমি দেখছি ও আসলে কি করা যায়। ঠিক আছে আমার সুইট দাদু ভাই। জান্নাত খুশি হয়ে ওর দাদুগুলো একটা চুমু দিয়ে ভেতরে চলে যায়। আর এইদিকে রবিন হাঁটতে হাঁটতে অনেক কষ্টের পরে ওদের গ্রামের প্রস্থান করে। রবিনকে এত দূরে হাঁপাতে হাঁপাতে হেঁটে যেতে দেখে রাস্তার পাশের মুদির দোকানদার শহীদুল বলে, কি গো রবিন মিয়া, এভাবে হেঁটে কেন যাচ্ছ? হাঁপাতে হাঁপাতে তো মনে হচ্ছে তোর দম বের হয়ে যাবে। ভাই আর বলিয়েন না, একটা ঝামেলায় ফেসে গেছি। উদ্ধার না হওয়া পর্যন্ত কোনো রক্ষা নাই। ঠিক আছে, এখানে বসে তাহলে দুধ চা দিয়ে একটা রুটি খেয়ে একটু জিরিয়ে যা।
তাহলে একটু হলেও তৃপ্তি পাবে। না ভাই, এখন আমার পকেটে একটুও সময় নাই, তাই থাকো, রাতে দেখা হবে। এই রবিন কথাটা বলে আবারও হাঁটতে শুরু করে। এদিকে দাদু বাড়ির সামনে দাঁড়িয়ে পায়চারি করছে আর দরজার দিকে তাকিয়ে দেখছে রবিন কখন আসে। রবিন গেটের আড়ালে লুকিয়ে দেখে ওর দাদু রেগে বোমা হয়ে আছে, তাই ভাবে এই রে, বুইরা দাদু যে লেভেলে রেগে আছে দেখছি, মনে হচ্ছে আজকে তো আমার খবর করেই ছাড়বে। আল্লাহ জানে ওই শাকচুন্নি কি বোঝাইছে বুইরার রে। কাছে গিয়ে দেখি কি হয়, আল্লাহই ভরসা। রবিন ধীরে ধীরে গেট পার হয়ে ভিতরে প্রবেশ করে। রবিনকে দেখে বুইরা এমন ভাব নেয় যেন রবিনের কাছে আসলেই তুলে আছাড় দিবে। এদিকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে জান্নাত। দাদু ভাই, তোমার আসতে এত দেরি কেন হলো শুনি? দাদু আসলে হয়েছে কি? চুপ, একটা কথা বলবি না? তো সাহস কি করে হলো আমার গিন্নির দিকে বাজে নজরে তাকানোর? আর তাকে একা পাঠিয়ে দিতে যদি রাস্তায় আমার গিন্নির কোনো ক্ষতি হতো। ঢাকা থেকে এসেছে, কোনো ক্ষতি হয়নি, আর এখন নাকি ক্ষতি হবে। আর এই মেয়ে যে লেভেলের, যার যে খাবে সেই তো জলে পড়ে মরবে। কার এত শখ এর সাথে ঝামেলা করার? আসলে দাদু হয়েছে কি, ম্যাডাম বললো তা নাকি আমাদের শহরের রসমালাই খেতে খুব পছন্দ, আর সেটা আজকেই এনে দিতে হবে। তাই আমি তাকে পাঠিয়ে দিয়ে এই যে দেখো রসমালাই নিয়ে আসছি। এই রসমালাইয়ের বাটিটা দেখে বলে আসলে ওর কাছে কোনো টাকাই ছিল না, তাই এই বুদ্ধিটা খাটিয়ে পরিচিত দোকান থেকে বাকিতে এনেছে। এখন বুঝতে তো পাচ্ছেন মামারা, এই রবিনের এমন কথা শুনে জান্নাত দূর থেকে অবাক হয়ে ভাবে, আল্লাহ, এই ছেলে কত মিথ্যে কথা বলে। আমি ওকে দেখতেই পারি না, আর আমি নাকি ওর কাছে রসমালাই খেতে চাইছি। তুই আমার পছন্দের জিনিস এনেছিস বলে কিছু কইলাম না। আচ্ছা তুই এখন জাগা, বিকালে আসিস। আর এইটা দে, আমি আর দাদু ভাই মিলে খামুনি। ঠিক আছে দাদু, আমি তাহলে গেলাম। আর হ্যাঁ, এই বাড়িতে নাগিন আছে, সাবধানে থেকো। এই রবিন জান্নাতের দিকে তাকিয়ে উপরে কথাটা বলে। এই রবিনের মুখে নাগিন কথাটা শুনে জান্নাত চোখ বড় বড় করে এর আগে ফুসফুস করতে থাকে। দাদু পৌঁছেছে তাই আর কিছু বলল না। এই রবিন চলে যাওয়ার পরে জান্নাত ওর দাদুর কাছে এসে বলে, আচ্ছা দাদু, তুমি না কইলা ওকে তুমি শাস্তি দিবা, আবার চাকরি থেকে তাড়িয়ে দিবা, কিন্তু সেটা তো কিছুই করলে না। শোন গিন্নি, রবিন ছেলেটা না অনেক ভালো, ও অনেক গরিব ঘরের ছেলে। ওর ইনকামের টাকা দিয়ে ওদের সংসারের হাড়িতে চাল ওঠে। তাহলে কি দরকার ওদের পেটে লাথি মারার, যেখানে ওর কোনো দোষ নেই? দাদু, তার মানে তুমি বলতে চাইছো সব দোষ আমার? আমি ইচ্ছে করে ওর সাথে এমন করেছি? জান্নাতের কথা শুনে ওর দাদু কিছু বলার আগে জান্নাতের মা ভেতর থেকে বাইরে আস্তে আস্তে বলে, হ্যাঁ, সব দোষ তোর। কারণ আমরা ভালো করেই জানি তুই কেমন। ওই ছেলেকে দেখে কোনোভাবেই মনে হয়নি তোর সাথে এমন ব্যবহার করেছে। থাকো তোমরা, আমার থেকে ওই কাজের লোকের কথা তোমাদের কাছে বেশি গুরুত্ব পেল? আমিও দেখব এভাবে কিভাবে চলে। জান্নাত কথাটা বলে সেখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যায়। আর এদিকে জান্নাতের মা প্রতাপ সাহেবকে পান হাতে দিয়ে বলে, আব্বা, আপনি কিছু মনে করিয়েন না। আর মেয়েটা এমনই, ও কেন যে এমন হলো সেটা কোনোভাবেই বুঝতে পারলাম না। খুব জেদি আর রাগী হয়েছে। বৌমা, একদম চিন্তা করিও না। গিন্নি তো এখন ছোট মানুষ, তাই কিছু বুঝে না। একটু বড় হলে সব বুঝে যাবে। বাবা, আমরা চাইছিলাম কি জান্নাতকে যদি এখানের একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো। শহরের ছেলের সাথে বিয়ে দিলে তো আর ওর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিকই বলেছে। আমিও এটাই ভেবেছি। তার জন্যই তোমার কাছে এসেছি মত জানতে। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সেটা কিন্তু একেবারে খারাপ ও না। তবে এখানে আমার গিন্নির মতো ছেলে কোথায় পাওয়া যাবে? বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো, আমি আবার কি মনে করব? আচ্ছা আব্বা, রবিনকে আমার যদি জান্নাতের সাথে বিয়ে দিই তাহলে কেমন হবে? এমনিতে জান্নাতকে রবিনের সাথে খুব সুন্দর মানায়। আর তোমার মতে রবিন ছেলে হিসেবে খুব ভালো। সেটা তো ভালোই। এমন কি ওর মতো ভালো ছেলে এই জেলার মাঝেও খুঁজে পাবি না। জান্নাতের সাথে ভালোই মানাবে। বাবা, শুধু মানলে তো আর হবে না। রবিনের পরিবার আর রবিনকেও রাজি হতে হবে আমার এই
জেদি অহংকারী মেয়েকে বিয়ে করতে। এমনিতেই জান্নাতের সাথে ওর বিয়ে হলে রবিনের জীবনটা তেজপাতা, সেটার কোনো সন্দেহ নেই। না বৌমা, এভাবে বলিও না। ওদের বিয়ে হলে দেখবে জান্নাত ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর খুব সুখী হবে। বাবা, তাহলে তুমি রবিনের পরিবারকে বলে দেখো তারা কি বলে। আচ্ছা, আমরা তাহলে কয়েকদিন পরে এই বিষয়টা নিয়ে যেহেতু গিন্নি আমার আজকে এখানে আসলো। সেটাও ভালো হবে মনে হচ্ছে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে রবিন হাঁটতে হাঁটতে শহীদুলের দোকানে গিয়ে বসে। ভাই, এক কাপ কড়া করে চিনি দিয়ে স্পেশাল চা দাও তো। মাথাটা কেমন ঝিমঝিম করতেছে, সারাদিন অনেক দখল গেছে। তা রবিন, তোকে সে সময় এত হাঁপাতে দেখলাম কেন? কোনো সমস্যা হয়েছিল নাকি? কি আর বলবো ভাই, দুঃখের কথা। আজকে জমিদারের নাতনি আইছে, সেই আমাকে শহর থেকে হেঁটে আনছে। কি শেষ পর্যন্ত জমিদারের নাতনি তোকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরালো? হ্যাঁ, এসো না ভাই, ওইটা মেয়ে না, পুরাই একটা আগুনের গোলা, সাথে বিন্দি মরিচ। রবিন কথা বলতে বলতে চা শেষ করে খাতায় লিখে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওর মা বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে, আর পাশেই কি সব আবল তাবল বলছে ওর বাবা। মা, কি হয়েছে তোমাদের? বাবা এমন করতেছে কেন? রবিন, তোর বাবার মাথা পুরাই গেছে। রাস্তার কোন মেয়ে নাকি তোর বাবাকে গালি দিয়ে চলে গেছে, সেই তখন থেকে এমন করেই যাচ্ছে। কি বলছো? আচ্ছা, বাবার কি হয়েছে বলো তো? আমি তো তোমাদের কিছুই বুঝতেছি না। দেখছস বাবা, এই জন্য বলে কারো উপকার করতে হয় না। আমার থেকে একটা শহরের মেয়ে সাহায্য চাইলো, আমি সাহায্য করলাম। হ্যাঁ, সাহায্য করলে তারপর কি হলো বলো? সেই মেয়েটি আমাকে এতগুলো ইংরেজিতে গালি দিয়ে চলে গেল। সে আমাকে বলে কিনা থ্যাংক ইউ ভেঙে দিমু। রবিন ওর বাবার কথা শুনে যেন হাসতে হাসতে শেষ। রবিনকে এমন করে হাসতে দেখে ওর বাবা ওর মাকে বলে, দেখছো রবিনের মা, তুমি বলো আমি পাগল হয়ে গেছি, এখন দেখো তোমার ছেলেও পাগল হয়ে গেছে। কথাটা শুনেই কেমন হাসতেছে। আরে বাবা, আমাকে আগে প্রাণ ভরে হাসতে দাও। কতদিন হলো এমন খুশি মনে হাসি না। হ্যাঁ হাসে বেশি করে, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আর তুই হাসে। উপকার করেও গালি শুনতে হয়, এ আমি কোন দেশে বাস করি। আরে বাবা, মেয়েটা তোমাকে ইংরেজিতে গালি দেয়নি, বরং তোমাকে ধন্যবাদ দিয়েছে। মানে সে তোমাকে বলেছে থ্যাংক ইউ ভেরি মাচ, এর মানে হলো আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মেয়েটা আমাকে এত সুন্দর করে ধন্যবাদ দিল, আর আমি সেটা গালি ভেবে এমন আবাল তাবাল বকে যাচ্ছি। দূর, মূর্খ মানুষের একটা জ্বালা। হয়েছে মা, আমাকে খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে আমার। সেই কখন থেকে কিছুই খাই নাই। আচ্ছা, তোরা বাবা ছেলে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার রেডি করতেছি। মা, তুমি সেটাই করো, আমরা রেডি হয়ে আসতেছি। তারপরে রবিন আর ওর বাবা ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খাবার সময় রবিন ওর বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, মা বললো খেতে নাকি অনেক আগাছা জন্মেছে, তাহলে সেইগুলা তো পরিষ্কার করে সার দিতে হবে। খুব আগাছা হয়েছে, সার তো দিতেই হবে, কিন্তু এখন কি করে কামলা নিয়ে কাজ করব? হাতে তো কোনো টাকাই নেই, তোরও তো বেতন দিবে দেরি আছে। বাবা, তুমি কোনো চিন্তা করিও না, আমি দাদুকে বলে একটা ব্যবস্থা করে ফেলবনি। রবিন খাবার খেয়ে চলে যায়। বিকেলে জমিদার বাড়িতে ঢুকিয়ে দেখে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছে, আর একপাশে দাঁড়িয়ে পুকুরের মাছ দেখছে জান্নাত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই অনেক ভালো আছি। তা বাবা, রবিন তোর বাবা মায়ের কি অবস্থা? তারা অনেক ভালো আছে, আর মাঝে মাঝে একটু মন খারাপ করে আপু দুলাভাইকে দেখার জন্য। কিন্তু দাদু, তুমি বলো, তার চট্টগ্রাম থেকে কিভাবে এখানে কিছুদিন পর পর এসে ঘুরে যেতে পারবে? দাদু ভাই, মা বাবার মন এমনই হয় রে। আচ্ছা, একটা কথা শোন, তোর বাড়িতে বলে রাখিস আমরা কালকে সকালে তোর বাড়িতে যাব। দাদুর কথা শুনে রবিন যেন আসমান থেকে পড়ল, তাই অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদু, তোমরা হঠাৎ আমাদের মতো গরিবের বাড়িতে যাবে, মানে তো কিছুই বুঝলাম না। তোর এত বুঝতে হবে না, আমরা যা বোঝার তোর বাবা মায়ের সাথে বুঝবো। বুঝেছি, এখন যা চর। রবিন ঝাড়ে খেয়ে গুটি গুটি পায়ে জান্নাতকে দেখে গুনে গুনে 2 গজ দূরে দাঁড়ালো, যেন থাপড় দিলেই হাত রবিনের গালটা স্পর্শ না করে। ম্যাডাম, এখানে দাঁড়িয়ে কে দেখছেন এমন করে? তোর মাথা আর মুন্ডু দেখছি, বুঝেছিস? আচ্ছা ম্যাডাম, আপনার বাবা মা কত সুন্দর মনের মানুষ, তাহলে আপনি এমন নিমপাতার মতো মানুষ কেন?
দেখ রবিনের বাচ্চা, আমার মেজাজ খারাপ করিস না, তাহলে তোকে কিন্তু এই নিম পাতার জুস খাওয়াই ছাড়ুম। না বাবা, এই মেয়ের সাথে না লাগাই ভালো, কখন কি পড়ে বসবে কে জানে। রবিন কথাটা বলি সেখান থেকে অন্য কোথাও গিয়ে বসে থাকে। রাতে রবিন ওর বাবা মাকে জমিদারের কথাটা বলবে সেটা একদম মনে থাকে না, তাই বলতেও পারে না। পরের দিন সকালে রবিন একটা কাজে বাইরে যায়। এমন সময় প্রতাপউদ্দিন ও তার ছেলের বউ রবিনদের বাড়িতে চলে আসে। রবিনের বাবা বাড়িতে আছো নাকি? এই রবিনের বাবা ভাত খেতেছিল দেখে কিছু বলতে পারে না, কিন্তু রবিনের মা রান্নাঘর থাকায় বাইরে জমিদারের কথা শুনে কাছে আসে। আসসালামু আলাইকুম সাহেব, আজকে হঠাৎ আমাদের মতন গরিবের বাড়িতে আপনারা কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাড়িতে আসতে পারি না বুঝি? না সেটা না, রবিনের বাবা বাহিরে এসে দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে। রবিনের মা, বাইরে কে এসেছে? দেখে যাও আজকে আমাদের বাড়িতে কে এসেছে, তাড়াতাড়ি আসো। রবিনের মা ওদের বসতে দেয় আর রবিনের বাবা চলে আসে। তাদের দেখে অনেক খুশি হয় আর কথা বলে। পরে রবিনের বাবা রবিনের মাকে দূরে ডেকে বলে, রবিনের মা, তুমি এনাদের জন্য ভাত রাঁধো, আমি বরং দোকান থেকে কিছু একটা নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু, এদের মতন বড় মানুষ আমাদের মতন গরিবের ঘরে পা রেখেছে, এটাই অনেক। সেটা ঠিক বলেছ। কথাটা বলেই রবিনের বাবা বাইরে যেতে নিলে প্রতাপ সাহেব রবিনের বাবাকে হাত খেয়ে বলে, কোনো রবিনের বাবা, আমাদের জন্য তোমাদের এত কষ্ট করে কিছুই করতে হবে না। আমরা একটা দরকার এসেছি, সেটা নিয়ে কথা বলবো। সাহেব একটু থাকেন, আমি যাব আর এই আসবো, বেশি সময় লাগবে না। আপনারা না খেয়ে গেছেন শুনলে রবিন অনেক রাগ করবে। আরে রবিনের বাবা, তুমি থামো তো, কিছুই করতে হবে না। তা ওই বান্দর এখন কোথায়? ওকে তো দেখছি না। বড় সাহেব, রবিন সকালে সকালে কোথায় যেন গেল, জিজ্ঞাসা করাতে শুধু কইল শহরে নাকি কি একটা কাজ আছে। ওহো আচ্ছা, সে যাই হোক, তোমরা দুজনে এখানে এসো, বসো। তোমাদের সাথে একটা কথা বলার জন্য আমরা এসেছি। আমি বুঝতে পারছি না, হঠাৎ আমাদের মতো মানুষের সাথে আপনাদের কি এমন কথার দরকার হলো? আমার ফাজিল ছেলে আবার কিছু করেনি তো? ঠিকই বলেছেন, আপনার ছেলেই সেটা, তার জন্যই এটা বলতে এসেছি। কি বলেন ছোট সাহেব? আমার ছেলে? ওকে ক্ষমা করে দেন না, ছোট মানুষ না বুঝে ভুল করেছে। আরে এমন কিছুই না, আপনারা শুধু শুধু চিন্তা করতেছেন। আমরা এসেছি অন্য একটা ব্যাপারে কথা বলতে। বাবা তুমি বলো তো কথাটা। হ্যাঁ শোনো রবিনের বাবা, আমি সেই ছোট্ট থেকে রবিনকে চিনি, বরং ও আমার সাথে থাকে। তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, রবিনকে আমার নাচ জামাই করব, যদি তোমরা রাজি থাকো। দেখে সাহেব, আপনি আমাদের থেকেও রবিনকে বেশি চেনেন। আপনি যেটা করবেন সেটা মনে হয় ভালোই হবে। তবে আমার মতো গরিবের সাথে আপনাদের এমন সম্পর্ক কি মানায় বলেন? দেখো আমি এই সব বুঝি না, তোমরা রাজি থাকলে আমি বিয়ের কাজ সেরে ফেলতে চাই। জমিদার সাহেবের কথা শুনে রবিনের বাবা রবিনের মায়ের সাথে কথা বলে ঠিক করে ছেলের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করা তাদের উচিত। আর ছেলের ভবিষ্যৎ ভালো করার জন্য এমন ভালো সুযোগ আর আসবে না। বড় সাহেব, আমরা তো রাজি, কিন্তু আমার ছেলে কি এই ব্যাপারে রাজি হবে? অবশ্যই হবে। আচ্ছা আজকে তাহলে আমরা আসি, তোমরা কালকে সকাল সকাল আমার বাড়িতে আসো, সেখানে বাকি কথা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা মিষ্টিটা আগে মুখে দেন, শুভ কাজে মিষ্টি মুখ করা ভালো। তারপর ওনাদের আনায় মিষ্টি রবিনের মা প্লেটে করে নিয়ে আসে আর তারা একটা করে মিষ্টি চামচ দিয়ে খেয়ে বিদায় নিয়ে চলে আসে। তারপর রবিন শহর থেকে ফিরে আসলে রবিনের বাবা বলে, রবিন, তোকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা জানি তুই আমাদের সেই কথা জীবন দিয়ে হলেও রাখবি। এখন তোমরা সেই কথাটা না বললে আমি বুঝবো কি করে তোমরা আমাকে না বলে কি সিদ্ধান্ত নিয়েছো? আমরা তোকে না বলে তোর বিয়ে ঠিক করেছি, আর কালকে সকালে আমাদের সাথে তোকে সেই বাড়িতে যেতে হবে। এই রবিনের বাবার কথা শুনে রবিন যেন অনেকটাই অবাক হয়ে যায়। আর অবাক হয়েই রবিনের বাবাকে জিজ্ঞেস করে,
কি বলছো তোমরা? আমার বিয়ে ঠিক করেছো, তাও আবার আমি কোনোভাবেই সেটা জানতে পারলাম না? বাবা দেখো, আমরা তাদের কথা দিয়েছি, তাই তুই অমত করিস না। তাদের কাছে তো আমাদের একটা সম্মান আছে, সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কথা রাজি, কিন্তু এটা বলো তোমরা আমাকে সাথে আপু দুলাভাইকে না জানিয়ে কোথায় বিয়ে ঠিক করলে? আজকে সকালে জমিদার সাহেব সাথে তার ছেলে আর ছেলের বউ এসেছিল তোর বিয়ের সম্বন্ধে নিয়ে, তার নাতনির সাথে। আর আমি আর তোর মা ভেবে চিন্তা করে দেখলাম তোর জীবনে সুখ পেতে হলে এই সুযোগটাই ভালো। কি বলছো? ওই মেয়ের সাথে আমার বিয়ে? তোমরা ওই মেয়েকে দেখেছো? এক নাম্বারের রাগী আর জেদি, তোমাদের জীবন তামা তামা করে ফেলবে। দেখ, বেশি কথা বলবি না। ওই মেয়ে কেমন সেটা আমি ভালো করেই জানি। আমি রাস্তায় দেখেছি সেদিন, পুরাই যেন আগুন সুন্দরী, একদম আসমানের পরী। আমাদের সৌভাগ্য মনের করা দরকার অমন একটা মেয়েকে তোর বউ হিসাবে পেতে যাচ্ছি বলে। বাবা, তোমরা ওই মেয়ের বাইরেই শুধু দেখলে, ভিতরটা দেখলে না। তোমরা ভাবতেও পারছো ওই মেয়ের সাথে বিয়ে হলে আমার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? রবিন, আর একটা কথা বল কবি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, এটা কোনো নড়াচড়া হবে না। রবিনের বাবা কথাটা বলেই রবিনের মাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। আর রবিন বেচারা মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে, কেননা রবিন এখন বাবা মায়ের জন্য জান্নাতের কাছে বলি হতে যাচ্ছে। এদিকে জান্নাতের ও দাদু বলছে, গিন্নি, আমি তোমার জন্য বিয়ে ঠিক করেছি। অনেক তো শহরে স্টাইলে ঘুরছো, এবার একটু গ্রামে থাকো। কি বলছো তোমরা? আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? আমি এই বিয়ে কিছুতেই করব না। দেখো জান্নাত, রবিন ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক সুখে রাখবে। হোয়াট দাদু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওর মতো একটা গ্রামের মূর্খ ছেলের সাথে আমার মতো শিক্ষিত মেয়ের বিয়ে? এটা তোমরা কিভাবে ভাবলে? হ্যাঁ বাবা দেখেছো ও কত বেয়াদব হয়ে গেছে, কিভাবে তোমার মুখে মুখে কথা বলতেছে। জান্নাতের মা, একটা লাঠি আনো তো। জাকির, থামো তো, আমি তো দেখতাছি নাকি। দাদু ভাই দেখো, আমরা যেটা করতেছি তোমার ভালোর জন্য করতে, তুমি রাজি হয়ে যাও। মারে, আমরা তাদের কথা দিয়ে এসেছি, তাদের ছেলের সাথে তোর বিয়ে হবে। এখন তুই যদি এই বিয়েটা না করিস তাহলে সম্মানহানির ভয়ে আমাদের মরা ছাড়া কোনো গতি থাকবে না। জান্নাতুর মায়ের কথা শুনে বেশি কিছু সময় চিন্তা ভাবনা করে বলে, যেটা শুনে সবাই অনেক খুশি হয়। না মা, বাবাকে বাঁচাতে হলে ওকে আমার বিয়ে করতেই হবে, না হলে এরা যা বলছে সেটাই করবে। আর তাছাড়া বিয়ের 6 মাস পর তো আমি ডিভোর্স দিয়ে দিতে পারবো। আমি তোমাদের কথায় রাজি, কিন্তু বিয়ের পর ওকে আমার বাড়িতে মানে ঢাকায় থাকতে হবে। আলহামদুলিল্লাহ, সেটা কোনো ব্যাপার না। ওকে বলবে তোমাদের সাথে ঢাকায় থাকবে। আর শোনো দাদু ভাই, কালকে তোমার শ্বশুর শাশুড়ি আসবে, একটু সম্মান করিও, যেন তাদের কাছে আমার নাক না কাটা যায়। ঠিক আছে দাদু, আমি সেটাই করব। রবিনের বাচ্চা আমাকে বিয়ে করতে রাজির শাস্তি তোকে হাড়ে হাড়ে বোঝাবো, তুই শুধু অপেক্ষা কর। জান্নাত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রবিন ও বাবা মাকে নিয়ে জমিদার বাড়িতে চলে আসে। দরজায় সবাই দাঁড়িয়ে আছে। সবাই কেমন আছেন? দাদু ভাই, দাদু ভাই, আমরা অনেক ভালো আছি দাদু ভাই। তোমাদের আসতে রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো আবার? না দাদু, আমাদের কোনো সমস্যা হয়নি। তারপর জান্নাত এসে রবিনের বাবা মায়ের পা ধরে সালাম করে। জান্নাতের এমন কাজ দেখে রবিন মনে মনে বলে, জান্নাতের এই কাজ দেখে আমি তো অবাক। যে মেয়ে আমাকে দেখতেই পারে না, আর সে এখন ঠিকই ভদ্রমের মতো তার হবু শাশুড় শাশুড়ির পা ধরে সালাম করলো। আপনারা মনে হয় ভাবতেছেন জান্নাত কি করে রবিনের বাবা মাকে ছিল, তাই না? তাহলে মামারা চিন্তার কোনো বিষয় নেই, কেননা জান্নাতকে রবিনের বাবা মার কথা দাদু বলে দিয়েছে। তাই তো জান্নাতের রবিনের বাবা মাকে চিনতে একটু অসুবিধা হলো না। রবিন এত সময় জান্নাতের উপরে রেগে থাকলেও জান্নাতের এখনকার কাজ দেখে মনে মনে একটু বেশি খুশি হলো, কারণ তাকে হাজারো অসম্মান করলেও তার বাবা মাকে যথেষ্ট সম্মান দিয়েছে। এটাই রবিনের কাছে অনেক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ইস, আমার বৌমা কতটা লক্ষ্মী,
মা, তোমার স্থান আমার পায়ে না, বুঝলে? তোমার স্থান হলো এই মায়ের বুকে। রবিনের মা জান্নাতকে বুকে টেনে নিয়ে উপরের কথাটা বলল। রবিনের বাবাও এমন সুন্দর আর সম্মান দেখানোওয়ালা মেয়েকে ছেলের বউ হিসাবে পেয়ে খুবই খুশি হলো। জান্নাতের হবু শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের এখানে আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আবার? আলহামদুলিল্লাহ মা, আমরা সবাই অনেক ভালো আছি আর আমাদের আসতে কোনো অসুবিধাই হয়নি। তা মা, তুমি কেমন আছো সেটা তো বললে না। সেটা যে এখনই আমার শ্বশুরবাড়ি জিজ্ঞেস করো তাই বলতে পারিনি। আব্বু, আমিও অনেক ভালো আছি। আপনাদের মতো এত ভালো মনের শ্বশুর শাশুড়ি যার কপালে এসেছে সে কি আর ভালো না থাকতে পারে বলেন? মা, তুমি ঠিকই বলেছ। আচ্ছা মা, তুমি দাঁড়িয়ে না থেকে চলো ভেতরে গিয়ে বসো। জান্নাতকে রবিন যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে। আসলে একটা মেয়ে এত পরিবর্তন কিভাবে হতে পারে। সবাই বাড়ির ভেতরে গিয়ে বসে আর জান্নাতকে ওর দাদু বলে, দাদু ভাই দেখেছো, আমি বলছি না তোমার শ্বশুর শাশুড়ি ও অনেক ভালো মনের মানুষ। এবার দেখলে তো তোমার দাদু তোমার জন্য যা করেছে সেটা ভুল নয়। দাদু, আমি জানি তোমরা আমার জন্য যেটা ভালো হবে সেটাই ভালো করেছো। আমি কখনো তোমাদের ইচ্ছার বিরুদ্ধে যাইনি আর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কখনো যাবও না। তবে দাদু, আমার একটা ছোট্ট ইচ্ছে আছে, তোমরা কি সেটা পূরণ করবে? জান্নাত, তোর আবার এখন কি ইচ্ছে থাকতে পারে? হ্যাঁ, তুই বিয়েতে মন ভর্তি স্বর্ণ চাইবি, সেটা তো তোর বলতে হবে না, আমরা এমনিতেই দিব তোকে। বৌমা থামো তো, ওর কি কোনো ইচ্ছে থাকতে পারে না? তা দাদু ভাই এবার বলো তোমার কি ইচ্ছে, আমি তোমার ইচ্ছেটাকে অবশ্যই পূরণ করব। হ্যাঁ মামুনি, তুই তোর ইচ্ছেটা বল, আমরা তোর ইচ্ছেটাকে যেভাবে হোক পূরণ করব ইনশাআল্লাহ। আমি চাই আমাদের বিয়ের কাজ শেষ হলেই আমরা ঢাকায় চলে যাব। কেননা আমার ছোট থেকেই ইচ্ছে আমার বিয়ে হবে আমাদের গ্রাম থেকে, আর বাসরাত পালিত হবে শহরে। তাহলে আমার গ্রামের বাড়িটাও বাদ পড়লো না আর শহরের বাড়িটাও না। দাদু, তুমি আমার এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করবে বলো তো? জান্নাতের এমন কথা শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আসলেই জান্নাত কি আজগুবি কথা বলছে? কিন্তু ওদের মুখের কথা ভেবে রবিনের বাবা মা সহ এই বাড়ির সবাই জান্নাতের কথা রাজি হয়ে যায়। কেউ একবারের জন্যও ভেবে দেখলো না জান্নাতের মনে কি চলছে, কি করতে পারে সে রবিনের সাথে ওই বাড়িতে গিয়ে। আচ্ছা মা, আমরা তোমার ইচ্ছে মতোই সব কাজ করব, তবুও তুমি কোনো কষ্ট পেও না, সেটা আমরা চাই না। ছোট থেকে তোমাকে কোনো কষ্ট পেতে দিইনি আর এখনো দেব না। বাপের কথা শুনে জান্নাতের মনে তো খুশির সীমাই নেই। সে যেন আসমানের চাঁদকে হাতে পেয়েছে। কেননা জান্নাত চায় রবিনকে শাস্তি দিতে, কারণ জান্নাত ভাবে রবিন ওর সাথে অন্যায় করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা তো জানেনই রবিনের কোনো দোষই, সব দোষ তো জান্নাত নিজেই করেছে, তা আবার রবিনের সাথে। দাদু, আর কত এভাবে কথা বলে সবাই খাবার না খেয়ে কষ্ট করবা বলো? আমার শ্বশুর শাশুড়ি আবার বলবে বৌমা খাবার কথা বলো না। মা, তুই না কেমন, আমরা কি সেটা বলবো নাকি? আমরা তোর মতন এত মিষ্টি একটা বৌমা পেয়েছি, তোর মুখের দিকে তাকালেই তো পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। এভাবেই তারা অনেক কথা বলে। তারপর সবাই মিলে সকালে নাস্তা করার জন্য খাবার টেবিলে বসে। অনেক রকমের খাবার তৈরি করা হয়েছে। রবিনের বাবা মা আসবে এই উপলক্ষে। রবিনের বাবা মাকে টেবিলে বসিয়ে জান্নাত খাবার প্লেট সামনে নিয়ে না খেয়ে নাড়াচাড়া করতে করতে মনে মনে বলে, ফকিন্নির বাচ্চারা, বাপের জন্মে তো এমন খাবার খাসনি, খা, আরো বেশি করে খা। খেতে খেতে 1 বছরে যেন খাবার না খাওয়ার লাগে। পেটের সেই রকম অবস্থা কর আর বেশি করে আনন্দ কর রবিন। আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করেই তোর সাথে ভালো ব্যবহার করতেছি। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবি এই জান্নাতকে বিয়ে করতে রাজি হওয়ার স্বাদ কেমন।
মা জান্নাত, তুমি খাবার না খেয়ে কি এমন চিন্তা করতেছো? খাওয়ার সময় এমন চিন্তা ভাবনা করতে হবে না, আগে খেয়ে নাও, তারপর যত খুশি বসে বসে চিন্তা করিও, কেমন? না, এমনি আর কি। এই তো আমি খাবার খাচ্ছি, আপনারাও খান। তারপর সবাই যার যার মতো খাবার খেয়ে শপিং করার উদ্দেশ্যে বের হয়। শপিং মলে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগে, কেননা শপিং মলটা অনেক দূরে। অবশেষে ওরা সবাই শপিং মলে এসে পৌঁছে যায়। সবাই তাদের পছন্দ মতো সবকিছু দেখতেছে, আর পছন্দ হলে সেটা কিনছে, আর পছন্দ না হলে অন্য কিছু দেখছে। এদিকে রবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ইস, জান্নাত যদি একটাবার বলতো আমি তার ড্রেস পছন্দ করে দেব আর সে আমার ড্রেস পছন্দ করে দেবে, মনটা কতই না খুশি হতো। কিন্তু এই ইচ্ছেটা যে আমার পূর্ণ হবার নয়, তাই মিথ্যে আশাটাকে বুকের ভেতর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সবার কেনাকাটা দেখি, কি আর করার। রবিন, তুমি কিছু পছন্দ করতেছো না কেন শুনি? দাদু, আমি আর কি পছন্দ করবো বলো, আমার চয়েস তো তেমন ভালো না, তাই যা যা লাগবে তোমরাই সব কিছু পছন্দ করো কেন, সেগুলার থেকেই আমার পছন্দ হয়ে যাবে কোনো একটা। তাই বলে তুই নিজের পছন্দকে একটু দাম দিবি না? সেটা কি করে হয় বলো? তুমি জান্নাতের জন্য অন্তত কিছু একটা হলেও পছন্দ করে দাও। শাশুড়ির কথা শুনে রবিন খুশি কিছু একটা বলতে যাবে তার আগেই জান্নাত বলে ওঠে, যেটা শুনে রবিনের ক্ষণিকের খুশিতে ভরে থাকা মুখটা আবার মলিন হয়ে যায়। আম্মু, তুমি যে কি বলো না, উনি নিজেই নিজের পোশাক পছন্দ করতে পারে না, তাহলে মেয়েদের পোশাক কিভাবে পছন্দ করবে? তার থেকে ভালো আমাদের পোশাক আমরাই পছন্দ করে কিনি। হ্যাঁ আম্মা, জান্নাত ঠিকই বলেছে, আপনারা বরং নিজেরাই পছন্দ করে কেনেন, সেটাই ভালো হবে। অবশেষে অনেক সময় অপেক্ষা করার পরে সবার মন মতো শপিং করা শেষ হলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে যার যার মতো বাসায় চলে আসে। এভাবেই কয়টা দিন চলে গিয়ে বিয়ের দিন চলে আসলো। বেশি মানুষের আয়োজন করবেন না তারা, আর তাছাড়া রবিনের তো তেমন কেউ নেই, যে বোনের জামাই আছে তারা আসতে পারবে না। রবিন, আর কত বসে বসে সময় নষ্ট করবি? হ্যাঁ, বিয়ের কাজ শেষ করে তোদের তো আবার ঢাকায় যেতে হবে নাকি? এই তো বাবা, আমার প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হবে। তাড়াতাড়ি চলে আয়। ছেলে মানুষের যে এত সময় লাগে রেডি হতে, সেটা তোকে দেখেই বুঝলাম। তারপর সবাই রবিনের শ্বশুর বাড়িতে চলে আসে। বেলা বাজে 10টা। সকালেই বিয়ে পড়ানো হবে, কারণটা তো আপনারা জানেনই। সবাই খাবারের পর্বটা শেষ করে বিয়ের কাজটা সেরে ফেলে। এখন জান্নাতের ইসলামের নিয়ম অনুযায়ী রবিনের পার্মানেন্টলি বউ। এই রবিনের যেন খুশি শেষ নেই। জান্নাতকে বউ হিসাবে পেয়ে রবিন ভাবছে, আজকে আমি অনেক খুশি, জান্নাতের মতো এত সুন্দর একটা মেয়েকে আমার মতো ছোট লোকের জীবন সঙ্গী হিসেবে পেয়ে। সত্যি এটা যেন আমার কাছে স্বপ্নের মতোই লাগছে। তবে জমিদার বাড়িতে যারা এসেছিল তারা বাসায় চলে গেল, শুধু দুই বাড়ির লোকজন ছাড়া। রবিন সোফায় বসে আছে, ঠিক তখনই ওর চোখ আটকে যায় সিঁড়ির দিকে। আমি কাকে দেখছি? মনে হচ্ছে আসমান থেকে ভুল করে পরি মাটিতে নেমে এসেছে। লাল বেনারসিতে জান্নাতের সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। অপরূপ সুন্দর লাগছে ওকে। আমি অপরক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, চোখ যেন সরাতেই পারছে না। ইস, আমার বউটার উপরে কারো যেন খারাপ নজর না লাগে। অবশেষে ওদের বিদায়ের ঘন্টা বেজে গেল, তাই সবার থেকে বিদায় নেওয়ার জন্য যায় রবিন। মা, বাবা, তোমরা সবাই নিজের খেয়াল রেখো, আর আমার জন্য কোনো চিন্তা করিও না। আমি মাঝে মাঝে তোমাদের এসে দেখে যাব, আর তোমরাও আমাকে আর জান্নাতকে গিয়ে দেখে আইসো। হরে বাবা, তুইও কোনো চিন্তা করিস না, আর নিজের শরীরের যত্ন নিস, বৌমাকে দেখে রাখিস, মেয়েটাকে কখনো কষ্ট দিস না। এভাবে সকাল থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রবিন সহ সবাই। রবিন আগে কখনো ঢাকায় আসেনি, সেটা কিন্তু না, রবিন অনেকবার এসেছে, কিন্তু সেটা সবার অজানা। কেননা সবার সাথে তো এই প্রথম ঢাকায় আসলো, তাই চিনতে পারছিল না কোনো কিছু। সারাটা পথ জান্নাত রবিনের সাথে একটাও কথা বলেনি, যেখানে রবিন আর জান্নাত একটা গাড়িতেই ছিল। জান্নাতের এমন অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে রবিনের, কিন্তু বলার যে কিছুই নেই। ওরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। জান্নাত দেখো, ওই দিকটা কত সুন্দর। ইস, আমি যদি ওখানে গিয়ে ছবি তুলতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওই ফকিরের বাচ্চা, তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস?
তোর চেহারা ক্যামেরায় ধরবে মনে করেছিস? শালা কাইয়া ফুট। জান্নাতের কথা শুনে রবিনের মনটা আরো খারাপ হয়ে যায়। জান্নাত সবার সাথে কত ভালো ব্যবহার করে, আর ওর সাথে কুকুরের মতো ব্যবহার করে। একটু হেসেও তো কথা বলতে পারে, তাই না? চলেন রবিনের মনের ইচ্ছেটাকে জেনে আসি। আমার তো ইচ্ছে হয় জান্নাতের সাথে নিজের মনে জমানো হাজারটা কথা শেয়ার করি। ও কেন বোঝে না আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এসব ভাবছে রবিন, ঠিক তখনই ওর শ্বশুর এসে ওকে ডেকে বলে ওরা নাকি চলে এসেছে। আসলে রবিনের খেয়ালই ছিল না গাড়ি সেই কখন থেকে গেছে, আর জান্নাত অনেক আগেই নেমে গেছে ওর পাশ থেকে। রবিন কপালে হাত দিয়ে ভাবে, আরে কপাল, নিজের বউ গাড়ি থেকে নেমে গেছে আর আমি গাড়ি থেকে নামেনি বলে শ্বশুর শাশুড়ি নিজেই আমাকে ডাকার জন্য এসেছে। এর থেকে সুখ আর কি হতে পারে। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই তো রবিন অবাক, কেননা এত বড় বাড়ি আর কত সুন্দর করে সাজানো। এমন বাড়ি তো আর গ্রামে দেখা যায় না। আসলে পুরো বাড়িটাকে অনেক সুন্দর লাগতেছে। রবিন, এটা হলো তোমার শ্বশুরের ছোট্ট একটা বাড়ি। আব্বা, এত বড় বাড়িটাকে আপনি ছোট বাড়ি বললেন, তাহলে বড় বাড়ি কোনটা? হা হা হা, হয়েছে, আর বলতে হবে না। আসো, ভেতরে আসো। কেমন অনেক পথ জার্নি করে এসেছো। ঠিক আছে বাবা, চলেন। ইস, জান্নাত যদি আমার হাত ধরে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতো কতই না ভালো হতো। কিন্তু আমার ভাগ্য তো আর এমন না যে জান্নাতের ভালোবাসা পাবো। আমার কি কোনো যোগ্যতা আছে নাকি ওর মনের মতো স্বামী হয়ে ওঠার? রবিন দাঁড়িয়ে ও শ্বশুরের সাথে ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন ভাবছে দেখে ও শ্বশুর জিজ্ঞেস করে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন গভীর মনোযোগ দিয়ে ভাবছো? হ্যাঁ, চলো ভেতরে চলো। শ্বশুরের কথায় ঘোর কাটে রবিনের। তারপর বাইরে ভেতরে প্রবেশ করে রবিন। বাড়িটা বাইরের তুলনায় ভেতরে আরো বেশি সুন্দর। রবিনের শ্বশুর শাশুড়ি মিলে রবিনকে বাড়ির সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছে আর কোনটা কি করে বলে দিচ্ছে। রবিনের ভালোই লাগছে। জান্নাত, তুই রবিনকে নিয়ে ওর রুমে যা আর ওকে ফ্রেশ হবার জন্য সব কিছু দেখিয়ে দে। তোমার দরকার হয় তুমি গিয়ে দেখিয়ে দাও, আমারও তো ঠেকা পড়ে নাই। ওর মতো কামলাকে আমার রুমে নিয়ে যাব। জান্নাত, কি বলছিস এসব? হ্যাঁ, ও এখন তোর বিয়ের কথা স্বামী, তাই এসব কথা বাদ দিয়ে ওকে রুমে নিয়ে যা আর ফ্রেশ হয়ে খেতে আয়। বাপের কথার উপরে কথা বলার সাহস না হয় জান্নাত রবিনকে নিয়ে রুমে চলে আসে আর কি যেন মনে করে ওয়াশরুম দেখিয়ে দেয় ফ্রেশ হবার জন্য। জান্নাতের কথা মতো রবিন ফ্রেশ হয়ে রুমে এসে পোশাক পরিবর্তন করে নিচে চলে আসে খাওয়ার জন্য। কিছু সময় পরে জান্নাতও চলে আসে। খাবার টেবিলে কোনো শৃঙ্খেদ না করে খাবার খেয়ে আবার রুমে চলে আসে জান্নাত। পিছিয়ে পিছিয়ে রবিনে চলে আসে। রবিনের শ্বশুর আগে থেকেই বাসরঘর সাজিয়ে রেখেছিল, কারণ সবটাই তো তাদের মনের মতো করে হচ্ছে। আর বাসরঘরে রবিনের সাথে কি কি ঘটেছে তা তো আপনারা সবাই গল্পের প্রথমে জেনেছেন। তাই এখন অতীতের কথা বাদে বর্তমানের কাছে চলে আসাটাই ভালো। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায় রবিনের। সোফাতে মশার জ্বালায় সারা রাত একটুও ঘুমাতে পারেনি রবিন, তাই কষ্ট করে চোখ মেরে তাকাই সামনের দিকে। আর তখনই দেখতে পায় ড্রয়িংয়ে আয়নার সামনে বসে জান্নাত তার লম্বা চুলগুলো ঠিক করতেছে। এই দৃশ্য দেখে কি যেন ভালো লাগছে রবিনের, সেটা বলে বোঝানো দেয়। ইস, আমি যদি এখন জান্নাতের চুলে মুখ গুজে তার ওই লম্বা চুলের মিষ্টি গন্ধ ভোগ করতে পারতাম কতই না আনন্দ হতো। কিন্তু আমার মতো ছোট লোকের কপালে তো আর এসব জুটবে না, ভালো করেই জানে। তাই আর হুদাই এমন চিন্তা মনে এনে কি লাভ। জান্নাত হঠাৎ আয়নায় দেখতে পায় রবিন ওর দিকে তাকিয়ে কি সব ভাবছে। তাই জান্নাত পেছনে ফিরে রবিনকে বলে, এই, তুই এমন বেহায়ার মতো আমার দিকে তাকিয়ে কি দেখছিস বল? নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু করার মতলবে আসছিস, তাই না? না না, এটা আপনি কি বলতেছেন? আমি কেন আপনার সাথে খারাপ কিছু করতে চাইবো বলেন? আর চাইলেই বা দোষ কোথায়? আপনি তো আমার বিয়ে করা বউ। আপনার সাথে যেটাই করব সেটাই আমার উপরে হালাল। ভাই রে ভাই। রবিন মুখ ফুটে উপরে কথাটা বলার সাথে সাথেই জান্নাত ঠাস ঠাস করে দুটা থাপ্পড় বসিয়ে দেয় রবিনের গালে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বউ বলার? তোকে বলেছি না আমার সামনে স্বামীর অধিকার দেখাতে আসবি না। তোকে আমি স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবও না। এই যে শোনেন, আমি এতটাও খারাপ না যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ব। যদি এমনটাই হতাম তাহলে রাতে সোফায় ঘুমিয়ে যেতাম না,
আপনার শরীরকে ছেড়ে ছেড়ে খেতাম। একটা কথা কান খুলে শুনে রাখেন, এই রবিন আপনার অনুমতি ছাড়া কোনোদিনও আপনাকে শুয়েও দেখবে না। উপরে কথাগুলো বলতেই অনেকটাই কষ্ট হচ্ছিল রবিনের, কারণ জান্নাতের দেওয়া থাপ্পড়টা এতটাই জোরে ছিল যার জন্য ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। মেয়ে হলে কি হবে, কবজিতে জোর আছে বলতে হবে। আমি বলবো তোকে আমাকে আদর করতে? হাউ ফানি! এই জীবন যাবে তাও তোকে আদর করতে বলবো না। সময় হলে ঠিকই বলবেন, আর এই দিনের জন্য আফসোস করবেন, কথাটা মনে রাখিয়েন। আরে যা যা, তোর কথা মনে রাখার জায়গা আমার মনের মেমোরিতে নেই। তারপর কেউ আর কোনো কথা না বলে। রবিন ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলেই জান্নাত রাগে ফুঁসতে ফুঁসতে নিচে চলে যায়। রবিন ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতে দিতে বলে, হে আল্লাহ, গরিব করে কেন পাঠালে এই মিশে দুনিয়ায়? যদি পাঠাবেই তাহলে সব কষ্ট কি শুধু আমার জন্য লিখে রেখেছো? আমি যে আর সইতে পারি না এই কষ্ট। রবিন ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে চোখের জল, অন্য হাত দিয়ে রক্ত মুছে নিল। ছিলানো তো আর প্রকাশই কান্না করতে পারে না, তাই এইভাবেই রবিনও তার কষ্টগুলোকে পানির সাথে মিশিয়ে দিচ্ছিল। 20 মিনিট অতিবাহিত করার পরে আবারও ভালো করে চোখে মুখে পানি ছিটা দেয়, যেন কেউ বুঝতে না পারে রবিন কান্না করছে। এইদিকে জান্নাতকে একা নিচে আসতে দেখে ওর বাবা জিজ্ঞেস করে, কিরে জান্নাত, তুই একা একা নিচে আসলি? জামাই বাবাজি কোথায়? এখনো ঘুম ভাঙে নাই নাকি রবিনের? বাবা, ওর কথা আমাকে জিজ্ঞেস করবে না। তোমরা ওকে মোটা অঙ্কের টাকা যৌতুক দাও নাই বলে দেখছো রাতে আমায় মেরে কি অবস্থা করেছে। জান্নাত ওর গাল ও শরীরে মশা মারার জন্য যে দাগ হয়েছিল সেই দাগ দেখে বলল। এদিকে সিঁড়িতে দাঁড়িয়ে রবিন জান্নাতের বলা সব কথাই শুনতে পায় আর ভাবতে থাকে, একটা মেয়ে কি হয়ে পারে মিথ্যাকে সত্যে রূপান্তরিত করতে? যেখানে আমাকে মেরে হয়তো তার হাত এখনো ব্যথা করতেছে, আর বলছে আমি তাকে মেরেছি। কি? রবিনের এত বড় সাহস? সামান্য একটা ড্রাইভার হয়ে আমার মেয়ের গায়ে হাত তোলে, যেখানে আমরা কখনো তো শরীরে হাত উঠাইনি। দেখো জান্নাতের বাবা, রবিন ছেলেটা কিন্তু এমন ছেলে না। আমরা কিন্তু এইরকম করতে কখনো দেখিনি তাকে। দেখছো বাবা, আম্মু তার মেয়ের কথা চিন্তা না করে একটা ফকিরের বাচ্চার কথা চিন্তা করতেছে। আসলে আম্মু আমাকে একটুও ভালোবাসে না। জান্নাতের এমন কথা শুনে জান্নাতের বাবা ঠাস করে জান্নাতের গালে একটা চড় বসিয়ে দেয় আর বলে, জান্নাত, তোকে কি এর জন্য পড়ালেখা শিখিয়ে মানুষ করেছি যে মানুষকে সম্মান করতে জানিস না? দোষ করলে রবিন করেছে, ওর বাবা মা তো করেনি, তাহলে তাদের কেন গালাগালি দিচ্ছিস? তুমিও আমাকে মারলে বাবা, তাও সামান্য ওই ছোট লোকের জন্য। হ্যাঁ মারলাম। এই চটটা যদি আরো আগে মারতাম তাহলে হয়তো এতটা বিগড়ে যাইতি না। তোর জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছে, এর শোধ আমি তোর উপরেই তুলব, দেখিস। আসো বাবা, নিচে আসো। ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আম্মাজান আসতেছি। বাবা, আমি জানি তুমি আমাদের সব কথায় হাই সিঁড়িতে দাঁড়িয়ে শুনে খুব কষ্ট পেয়েছো। কি করব বলো, বেশি আদর পেয়ে বিগড়ে গেছে। আগে থেকে যদি এমন শাসন করতাম তাহলে তো এমন হতো না। আব্বু এইভাবে বলিয়েন না, জানাত এখনো ছোট, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারে না। আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা হয়তো কখনো খুব ভালো কাজ করেছিলাম, যার জন্য আজকে তোমার মতো একটা ভালো মনের ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেয়েছি। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাদের সব সময় সুখী রাখে। এখন এইসব কথা বাদ দিয়ে জামাই বাবাজিকে আগে নাস্তা করতে দাও, বেলা কিন্তু অনেক হয়েছে। ও হ্যাঁ, আমার তো মনেই নেই যে রবিন এখনো না খেয়ে আছে। তারপর কাজের লোকেরা এক এক করে সব খাবার দিয়ে খাবার টেবিলে ভরে ফেললো। রবিন কোনটা খাবে ভেবেই পাচ্ছে না। বাবা রবিন, তুমি না খেয়ে এভাবে বসে থেকে শুধু খাবার চেয়েছে দেখছো কেন? না এমনি। আচ্ছা আম্মাজান, জান্নাত কি সকালে নাস্তা করছে নাকি না খেয়েই চলে গেছে রাগ করে? না বাবা, জান্নাত তো নাস্তা না করেই উপরে চলে গেছে। তুমি আগে খেয়ে নাও, পরে আমি জান্নাতের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আম্মা। তারপর সবাই তৃপ্তি সহকারে সকালের নাস্তা করে ফেললো, জান্নাত বাদে। রবিন খাবার শেষ করে উপরে যেতে নিয়েও
উপরে না গিয়ে আবার ফিরে এসে বলে, আম্মা যান, আপনি জান্নাতের জন্য খাবারটা বেড়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। শুধু শুধু আপনি কেন কষ্ট করবেন? আমি তো রুমেই যাচ্ছি। রবিনের কথা শুনে সবাই তো অবাক, কেননা জান্নাত রবিনের সাথে এত কিছু করে তারপরও তার জন্য খাবার নিয়ে যাবে। তারপর আর কিছু না বলে জান্নাতের মা খাবার দিলে রবিন খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে আসে। এই যে ম্যাডাম, আমার কথা কি শুনতে পারতেছেন? খাবারের সাথে রাগ করে থাকতে নেই, খাবারটা খেয়ে নিন। আপনার রাগটা না হয় আমার উপরেই প্রয়োগ করেন। রবিন রুমে এসেই দেখে জান্নাত অন্যদিকে মুখ করে শুয়ে আছে। তাই রবিন জান্নাতকে ডেকেই যাচ্ছে, কিন্তু জান্নাত কোনো কথাই বলতেছে না, কারণ রাগটা যে একটু বেশি হয়েছে সবার উপরে। রবিনের এমনভাবে কথা বলা দেখে জান্নাত মনে মনে ভাবে, তোর উপরে রাগ ছাড়তে না বললেও এর শাস্তি তো তোকে পেতেই হবে। তুই আমার সাজানো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। ম্যাডাম প্লিজ খেয়ে নিন। আপনি কেন কষ্ট করবেন বলেন? এখানে আপনার তো আর কোনো দোষ নাই। রবিন জান্নাতের শরীরে হালকা ধাক্কা দিয়ে উপরে কথাটা বলে। রবিন এটা ভাবেনি ওর স্পর্শে জান্নাত মানতে পারবে না, তাই ঠাস ঠাস করে দুটা চল লাগিয়ে দেয়। কি করবে বেচারা রবিন, মুখ বুঝে সব সহ্য করে। তোকে কতবার বলবো আমার শরীরে হাত দেওয়ার চেষ্টাও করবি না? তাও কেন হাত দিলি? জান্নাত অনেকটা রেগে উপরে কথাগুলো বলল। এমনিতেই তার যে রাগ, আবার তো মনে হয় এই রাগের তাপ দিয়ে ভাত রান্না করে খাওয়া যাবে। আচ্ছা ম্যাডাম, আমি এমন ভুল আর করব না, আমার ভুল হয়ে গেছে। তো আপনি খাবারটা খেয়ে নিন প্লিজ। তুই আমার সামনে থেকে এক্ষুনি যদি না যাস তাহলে আমি কি করব নিজেও জানি না, তাই সামনে থেকে সর। ঠিক আছে ম্যাডাম, আমি বাইরে যাচ্ছি, আপনি তো খাবারটা খেয়ে নিন দয়া করে। না খেয়ে থাকলে নিজেরই কষ্ট হবে। রবিন উপরের কথাটা আর সেখানে দাঁড়িয়ে জান্নাতের সাথে কথা না বাড়িয়ে সোজা বাড়ির বাইরে চলে আসে। মনে একটু কষ্টই পেলে জান্নাতের এমন ব্যবহারে। রবিন বাইরে বসে ভাবছে, জান্নাত কেন আমার সাথে এমন করে? আমি কি এতটাই তার অযোগ্য যে আমাকে এত অবহেলা করে? সে না হয় ধনীর আদরের দুলালি, আর আমি না হয় গরিবের ছেলে। তাতে কি এমন হলো? শরীরের রক্ত তো একই রঙের, সেটা তো অস্বীকার করতে পারবে না। উপরের কথাগুলো ভাবতেছে আর এক দৃষ্টিতে গাড়ির চলাচল দেখছে। রবিন জান্নাতকে কিছু বলতেও পারছে না, সে যে প্রথম দেখাতেই জান্নাতের প্রেমে পড়ে গেছে। রবিন তো এখানে বেশি কিছু চেনেও না, তাই বাড়ির পাশেই একটা গাছের নিচে বসে আছে। রবিনের কাঁধে কেউ একজন হাত রাখে, হঠাৎ করে হাত রাখে। আর রবিনের কাঁধে এভাবে কেউ হঠাৎ করে হাত রাখার কারণে রবিন একটু না প্রায় অনেকটাই চমকে যায়, কেননা এখানে তাকে তো কেউ চেনে না, তাহলে কে তার কাঁধে হাত রাখবে? একটু কৌতূহল নিয়েই পেছনে তাকায় রবিন, আর দেখতে পায় একটা 8 থেকে 10 বছরের বাচ্চা মেয়েই তার কাঁধে হাত রেখেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা একটা মেয়ে। দেখে মনে হচ্ছে সে অনেক গরিব, পেট ভরে খাইতেও পারে না ঠিক মতো। এমনকি মেয়েটা যেই জামাটা পরেছে সেটাও ছেঁড়া, আবার পায়ে কোনো জুতা নেই। রবিন মেয়েটাকে দেখছে এমন সময় রবিনের ধ্যান ভাঙে মেয়েটার ডাকে, ভাইয়া, আমাকে 10টা টাকা দিবা? আমি না 2 দিন ধরে কিছুই খাই না, শুধু পানি ছাড়া। আর পানি খেয়ে কি একটু পেটেও কিছু হয়? ভাইয়া, আমার না অনেক ক্ষুধা পেয়েছে, দাও না দয়া করে 10টা টাকা। রবিন খুব করে লক্ষ্য করতেছে মেয়েটার কথা বলতেও কষ্ট হচ্ছে, আর দেখেই বোঝা যাচ্ছে সে কতটা কষ্টে আছে। তাই রবিন মেয়েটার হাত ধরে বলে, আচ্ছা তোমার নাম কি? থাকো কোথায়? ভাইয়া, আমার নাম মিষ্টি, আর আমি একটা বস্তিতে থাকি। এই পৃথিবীতে আপন বলতে আমার মা ছাড়া আর কেউ নেই। আচ্ছা তোমার মা থাকতে তুমি এইভাবে ভিক্ষা করতেছো কেন রাস্তায় রাস্তায়? সে কি করে বাড়িতে থেকে তোমাকে রাস্তায় পাঠিয়েছে ভিক্ষা করতে? ভাইয়া, আমি তো আগে ভিক্ষা করতাম না, আমি 3য় শ্রেণীতে পড়ি। মা অন্যের বাড়িতে কাজ করে টাকা যা পেত সেটাই দিয়ে আমাদের মা মেয়ে চলে যেত, একটু কষ্ট হলেও। কিন্তু মা আর 10 দিন হলো অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারে না। ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। 2 দিন হলো শুধু পানি খেয়ে বেঁচে আছি। তাই খোঁজা সহ্য করতে না পেরে মাকে না জানিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে এসেছি। কিন্তু জানো ভাইয়া, কেউ কিছু দেয়নি, শুধু বকা দিয়ে তাড়িয়ে দিয়েছি। তুমি দাও না দয়া করে 10টা টাকা, কিছু কিনে নিয়ে মায়ের সাথে পেট ভরে খাবো।
মিষ্টির কথা শুনে রবিনের অনেকটাই খারাপ লাগে। রবিনের চোখেও পানি চলে আসে। এত ছোট্ট একটা মেয়ে বের হয়েছে ভিক্ষা করতে, কত মানুষ কত খাবার নষ্ট করে, আর এরা খাবার না খেয়ে মরে। সবাই যদি গরিবদের কষ্টের কথা মনে করতো তাহলে আর মিষ্টির মতো মানুষের কষ্ট করতে হতো না। আচ্ছা মিষ্টি, তুমি আমার সাথে চলো। কোথায় নিয়ে যাবে? আমি কোথাও যাব না, মা বলেছে একা কারোর সাথে যেতে না। আরে আমি তোমাকে কোথায় নিয়ে দেবো? আমি তো তোমাকে খাবার কিনে দেবো। সত্যি বলেছো? ভাইয়া তুমি আমাকে খাবার কিনে দিবা? আমি পেট ভরে খেতে পারবো। হ্যাঁ, আমি তোমাকে খাবার কিনে দেবো আর তুমি পেট ভরে খেতে পারবে। চলো আমার সাথে। কি যেন ভেবে মিষ্টি রবিনের সাথে যায়, আর রবিন সোজা মিষ্টিকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে ঢোকে, যে রেস্টুরেন্টটা রবিন নিজের। আপনারা মনে হয় ভাবতেছেন রবিনের টাকা পাবে কোথায়, আর এত নাম করা এই রেস্টুরেন্ট, তাও নাকি এমন একটা খ্যাতমার কাছে। তাহলে ভাই সরি, আমি এত কিছু বলতে পারবো না। গল্পের সাথেই থাকেন, জানতে পারবেন এই রবিনকে আর কি ওর পরিচয়। ম্যানেজার রবিনকে দেখে গেট দিয়ে ঢুকতে দেখে উপরের কথাগুলো বলে। এখানে আর কেউ রবিনকে চেনে না দেখে সবাই তাকিয়েছিল রবিনের দিকে। রবিন সেটা বুঝতে পেরে ম্যানেজারকে চোখের ইশারায় থামতে বলে, আর সে বুঝেও গেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর সময় পাই না তাই আসতে পারিনি। আচ্ছা স্যার, আপনি এখানে না দাঁড়িয়ে চলেন বসেন ওখানে গিয়ে। না, আমি আজকে ওখানে বসবো না, আমি বরং ওই টেবিলে গিয়ে বসতেছি, কেমন? আচ্ছা স্যার, আপনি যেটা ভালো মনে করেন। তারপর রবিনের কথা মতো ওয়েটার খাবার এনে তাদের সামনে রাখে, আর মিষ্টি পেট ভরে খায়। মিষ্টি কিছু খাবার খাওয়ার পরে বলে, ভাইয়া কিছু খাবার আমি মায়ের জন্য নিয়ে যাই। এত খাবার তো খেয়ে শেষ হবে না। তুমি এখানে সব খাবার খেয়ে শেষ করো, আর যাওয়ার সময় তোমার মায়ের জন্য খাবার নিয়ে যাবে, আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। তারপর রবিন ম্যানেজারকে সবকিছু বলে। মিষ্টি থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে আসে রেস্টুরেন্ট থেকে। রাস্তা দিয়ে হাঁটতেছে রবিন, যে সকালে বাসা থেকে বের হয়েছে, আর এখন প্রায় দুপুর হয়ে গেল। হাঁটার কারণে রবিনের কপাল বেয়ে বিন্দু বিন্দু করে ঘামের কণা বেয়ে পড়ছে। রবিন বাড়িতে নেই বলে ও শ্বশুর বলতেছে, কি ব্যাপার জান্নাতের আম্মু, রবিনকে দেখতে পারতেছি না। অনেক সময় হলো, রবিন কোথায় গেছে? আমি তো জানি না রবিন কোথায়, সেই সকালে বের হয়ে গেছে, আর এখন দুপুর হয়ে এলো। তুমি বরং তোমার মেয়েকে জিজ্ঞেস করো। রবিনের শাশুড়ি জান্নাতকে দেখিয়ে বলল উপরে কথাটা, কেননা তখন সোফায় বসে বসে ল্যাপটপে কি যেন করতেছিল। জান্নাত, রবিন কোথায় গেছে? ওকে তো বাড়িতে কোথাও দেখতে পারতেছি না। আমি তো জানি না বাবা সে কোথায়, আমাকে তো সে বলেও যায়নি। আর আমি মরছি আমার জ্বালায়, এমনিতেই ল্যাপটপে কি যে হয়েছে বুঝতে পারতেছি না। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আর তোমরা কি সব বলতেছো? বাবা, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। রবিন দরজায় দাঁড়িয়ে জান্নাতের কথা শুনেছে, বাকি কিছুই শুনতে পায়নি, তার জন্য জিজ্ঞেস করে উপরে কথাটা। আরে বাবা, তুমি সারাদিন বাসায় ছিলে না? কোথায় গিয়েছিলে? আমি অফিস থেকে এসে জানতে পারলাম তুমি বাসায় নেই। এদিকে জাকির সাহেবের কথা শুনে জান্নাত ভয় পায়, কেননা সকালের কথা যদি বলে দেয় রবিন, তাহলে তো আর জান্নাতের রক্ষা নেই। বাবা, তার জন্য আপনি এত চিন্তা করতেছেন? আসলে একা বাসায় ভালো লাগলো না, তাই বাইরে গেছিলাম একটু মনটাকে ফ্রেশ করতে। যাক বাবা, বাঁচা গেল। ছোট লোকটা বাবাকে কিছুই বলে দেয়নি, মনে মনে বলল। তুমি বাইরে যাবে সেটা তো জান্নাত বা তোমার শাশুড়িকে বলে গেলেই পারতে। এমনিতেই তুমি এখানকার তেমন কিছুই চেনো না। ঠিক আছে আব্বা, আমি এরপর থেকে বাইরে গেলে সবাইকে বলে যাব এবার, ঠিক আছে? তারপর সবার সাথে কথা বলে রবিন রুমে চলে আসে, সাথে জান্নাতও আসে। আর রুমে আসতেই জান্নাত তার ল্যাপটপটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায়। জান্নাত ওয়াশরুমে যাবার পরে রবিন জান্নাতের ল্যাপটপের দিকে তাকিয়ে ভাবে, জান্নাত তো বাবাকে তখন বলেছিল তার ল্যাপটপের সমস্যা হয়েছে। জান্নাতের নাকি আবার গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখন তো জান্নাত ওয়াশরুমে, তাই তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে দেই। কি বলেন আপনারা? আর হ্যাঁ, আপনারা কিন্তু জান্নাতকে আবার বলে দিয়েন না, তাহলে কিন্তু আমার খবর আছে তার ল্যাপটপ ধরার কারণে।
রবিন তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে যেভাবে ছিল সেভাবে রেখে নিচে নেমে আসে। আর জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে কাজ করার জন্য ল্যাপটপটা হাতে নিয়ে অবাক, কেন ল্যাপটপ তো ভালো ছিল না। জান্নাত অবাক হয়ে বলে, কি ব্যাপার? আমার ল্যাপটপের তো সমস্যা ছিল, কিন্তু এখন ঠিক হলো কেমনে? ভূতে তো আর ঠিক করে দেয়নি, নাকি রবিন ঠিক করেছে? না, এটা আমি কি ভাবছি? ওর মতো ছোট লোক ল্যাপটপ তো কখনো হাত দিয়েই ধরেনি, তাহলে ঠিক করা তো দূরেই থাকলো। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে নিচ থেকে ডাকতে আসে জান্নাতকে। জান্নাত তখনও বসে বসে কাজ করতেছিল ল্যাপটপ নিয়ে। আপামনি, খালা আপনারে এখন নিচে যাইতে কইল রাতের খাওয়ার লাইগা। আপনারে হেন কখন থেকে ডাকতাছে নিচে। আচ্ছা, তুই এখন যা, আর আম্মুকে গিয়ে বল আমি এক্ষুনি আসছি। আর ওই ছোট লোক, এটা কোথায় রে? আপামনি, হেইটা তো মই কইমনি, কিন্তু আপনি এইটা কি করলেন? হেই তো আপনার স্বামী, তাই তাকে সম্মান দিন। হাজার হলেও স্বামী হলো নারীর দেহ রক্ষী। এই, তুই চুপ থাক আর যা এখান থেকে। তোর থেকে জ্ঞান নিতে হবে না আমার, সব সময় খালি বক বক আর বক বক। ঠিক আছে, আহেন। আজ কেলেঙ্কার মাইয়া গো, কি যে হইল, স্বামী গো সম্মান করতে চাই না। হেইয়া মই কইছি, এখন আবার হেয়ার লাইগা মই বেশি কথা কই। এই, তুই যাবি এখান থেকে নাকি আম্মুকে ডাকুম? এত কথা কেন কইস তুই? অনেকটাই রেগে বলে জান্নাত, তাই রহিমা দৌড়ে চলে যায় রুম থেকে। কারণ জান্নাতের রাগ কেমন সেটা ভালো করেই জানে রহিমা। কি রে রহিমা, এমন দৌড়ে আসলি কেন? তোরে কি পাগলা সাড়ে তাড়া করছে নাকি? জান্নাতের আম্মুর কথা শুনে সবাই হাসতে হাসতেই যেন শেষ। খালামণি, আর কইয়েম না, পাগল সারে তারা করছে। তবে পাগল সারটা হলো জান্নাত আপামনি। কি? জান্নাত তোকে আবার কি করলো যে এমন ভাবে আমার আদরের মেয়েকে ঘাসের সাথে তুলনা করলি? আপামনি মরে কইছে ছোট সাহেব কেন, তুই মই আপনারে কইছি স্বামীরে সম্মান দিয়ে কথা কইতে। ওই হেইডাই তার কাছে মোর দোষ। হা হা হা, তুই তো জানি জান্নাত রবিনকে দেখতে বা মানতে পারিস না স্বামী হিসেবে, তাহলে তুই বললি কেন? এমন ভুল আর করিস না, তাহলে তোর কিন্তু রক্ষা নাই। তারপর সবাই অনেক মজামস্তি করে, যার মাঝেই জান্নাত চলে আসে। আর সবাই মিলে রাতের খাবার শেষ করে যার যার মতো রুমে চলে আসে। আচ্ছা, তুই কি আমার ল্যাপটপে হাত দিয়েছিলি নাকি? রবিন মাত্র এসে সোফাতে বিছানা ঠিক করতেছিল, আর ঠিক এমন সময় জান্নাত প্রশ্নটা করে।